স্বাগত আমাদের সাপ্তাহিক আয়োজন ফেমিকন নিবেদিত আলাপন সূত্রে। সাথে আছি আমি সোনিয়া আফরিন ঈশিতা। ২১ শতকের এই প্রান্তে এসে নারীরা আজ সর্বত্র বিচরণ করছেন। বেগম রোকেয়ার সংগ্রামী চেষ্টা, ত্যাগের ফলাফল আজ দৃশ্যমান। বর্তমানে শিক্ষা, কর্মজীবন, সংসার সবকিছুর নেতৃত্বে রয়েছে নারীর অবদান। তবে এই এগিয়ে যাওয়ার মাঝেও রয়েছে কিছু সীমাবদ্ধতা। এসবের পরও সমাজের কিছু মানুষের কটু দৃষ্টি বা কটু কথায় নারী প্রায়শই সমস্যায় পড়ছেন। এই অনুষ্ঠানে আমরা নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি। আজকের আলোচনার বিষয় বিশ্বজুড়ে বাংলার নারী। তবে শুধু আমরাই কিন্তু কথা বলবেন আপনারাও। আপনাদের প্রশ্নের উত্তর দেবার জন্য স্টুডিওতে আছেন ১৭৮ দেশ ভ্রমণকারী প্রথম বাংলাদেশি পতাকাবাহী নাজমুন নাহার এবং ট্রাভেলস অ্যাডভেঞ্চার অ্যান্ড স্পোর্টস ক্লাব এর কোঅর্ডিনেটর আয়েশা সুলতানা সুখী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকে ডিবিসি স্টুডিওতে। আমি শুরুতেই আসতে চাই নাজমুন নাহার, আপনার কাছে। ১৭৮টি দেশ আপনি ভ্রমণ করেছেন এবং এই রেকর্ড গড়েছেন বাংলাদেশের পতাকাকে সাথে নিয়ে। জি, এই যে বিশ্বজুড়ে বাংলাদেশকে আপনি রিপ্রেজেন্ট করছেন, সেই সাথে পতাকাটাও থাকছে সব সময়, এই অনুভূতিটা জানতে চাইব। বাংলাদেশের ১৮ কোটি মানুষের পতাকা আমি বহন করছি। আমি যখন সারা পৃথিবীতে যাই তখন আমি ফিল করি যে আমি একা নই, ১৮ কোটি মানুষ আমার সাথে আছে। এটা আমার কাছে একটা দারুণ অনুভূতি। প্রথম যখন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল অ্যাডভেঞ্চার প্রোগ্রামে আমি অংশগ্রহণ করি, তখন আমি বাংলাদেশের পতাকা উত্তোলন করি। তখন আমি মনে মনে ফিল করেছি যে এই পতাকাকে আমি সারা পৃথিবীতে নিয়ে যাব। সেই ব্রত আজও আমার চলছে এবং চলবে। এবং আপনি এই ১৭৮ থেকে ১০০ মানে পরের দেশটা কবে ভ্রমণ করবেন এটাও জানতে চাই। ১৭৮ অ্যাকচুয়ালি এটা চলমান। এখন আমি ১৭৮তম দেশ, যেটা পাপুয়া নিউ গিনি, সেটা ট্রাভেল শেষ করে আমি এখন দেশে এসেছি। তো বাকি দেশগুলো খুব দ্রুত আমি শুরু করব, কিন্তু অ্যাকচুয়ালি অনেক স্ট্রাগল আমার হচ্ছে। আমার জার্নিটা এত সহজ না, অনেক কষ্ট, সংগ্রাম, অনেক কিছুর বিনিময়ে আমাকে এখানে আসতে হয়েছে। তো প্রত্যেকটা স্টেপ যাওয়া অর্থাৎ একটা দেওয়ালকে ভাঙার মতো, যে দেওয়াল টপকে সামনে এগিয়ে যাওয়া। সেটা ছোটবেলা থেকে আমি স্বপ্ন দেখতাম যে আমি পৃথিবী ভ্রমণ করব, কিন্তু সেই স্বপ্ন, এই বিস্তর পৃথিবীকে ভ্রমণ করার জন্য যে সেটা এখান পর্যন্ত আসতে পারবো সেটা ভাবনার অতীত ছিল। কিন্তু আমার কষ্ট, সংগ্রাম এবং ইচ্ছে শক্তি আমাকে এখান পর্যন্ত নিয়ে এসেছে। আমি যখন খুব ছোট তখন আমি ম্যাপ নিয়ে নাড়াচাড়া করতাম। তারপরে আমি ভাবতাম যে আমি এক দেশের সাথে এক দেশ লাগানো এবং কিভাবে আমি ওই দেশগুলোতে ট্রাভেল করব। বই পড়তাম, বইয়ের মাঝে আমি নিজেকে খুঁজে পেতাম বিভিন্ন গল্পের মাঝে, সেই গল্পের চরিত্রের মাঝে, ট্রাভেলের। তারপর আমার দাদা ১৯২৬ থেকে ১৯৩১ সাল পর্যন্ত আরবের অনেক জায়গায় উনি ভ্রমণ করেছেন, ঘোড়ায় চড়ে, পায়ে হেঁটে, কখনো জাহাজে করে। সেই গল্পগুলো আমাকে অনুপ্রাণিত করত। দাদাও তো আপনার অনুপ্রেরণার একটা জায়গা ছিল। তো বই, দাদা এবং আমার বাবা আমাকে উৎসাহিত করতেন যে পৃথিবীর অনেক জায়গার গল্প উনি আমাকে শোনাতেন। সেগুলো আমাকে ইন্সপায়ার করেছে ছোটবেলায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের ইচ্ছে শক্তি। পৃথিবীতে সব কিছুই সম্ভব যখন নিজের ইচ্ছে শক্তি থাকবে এবং সেটার জন্য মানুষ চেষ্টা করবে। তো এভাবে আমার প্রথম অভিযাত্রা আমার শুরু ইন্ডিয়া থেকে। তারপর আমি কয়েকটা দেশে আমি ট্রাভেল করেছি এশিয়ার মধ্যে। যখন আমি সুইডেনের লুন ইউনিভার্সিটিতে যাই পড়াশোনা করার জন্য, সেটা ২০০৬ সালে, এবং সেখানে আমার জন্য একটা বিশাল বড় একটা দ্বার উন্মোচন হয়েছে। এই জন্য যে আমার একটা ইনকামের একটা বড় একটা সুযোগ এসেছে পড়াশোনার পাশাপাশি। তখন আমি উপার্জন করে কিছু পয়সা জমাতে থাকি, কিন্তু এই পয়সা তো আসলে এনাফ ছিল না। এই পয়সা এনাফ ছিল কিনা এই প্রশ্নে আমরা আসবো, কিন্তু তার আগে আমি একটু যেতে চাই আয়েশা সুলতান আপনার কাছে। এই যে নারীদের নিয়ে আপনারা বিশ্ব ভ্রমণ করছেন এবং এই আয়োজনটা যখন শুরু করলেন, প্রথমে আসলে কোন ভাবনা থেকে এই উদ্যোগটা নেওয়া হলো? ধন্যবাদ। আমাদের ভাবনাটা আসলে আপুর মতোই। আমাদের মেয়েদের প্রধান সমস্যাটা কি? ইকোনমিক্যাল সমস্যা, নিরাপত্তার সমস্যা। কোথাও যাব, বাউন্ডারি, সারা ওয়ার্ল্ড ঘুরে দেখব, মানে পর্যটকের কোনো বাউন্ডারি থাকবে না, এটা আমরা সবাই জানি, চাই। কিন্তু মেয়েদের যেটা বাধাগুলো, এই বাধাটা অতিক্রম করার জন্যই প্রথমত আমাদের শুরু হয়েছিল যে নিরাপত্তার যে বাধাটা, সেটা আমরা কিভাবে অতিক্রম করতে পারি। সেটার জন্য একা হয়তো আমরা করতে পারবো না। কোথাও যেতে গেলে পারমিশনের ব্যাপার আছে, ফ্যামিলির ফার্স্ট কোশ্চেনই থাকে কোথায় যাবে, কার সাথে যাবে। সো আমরা যদি ৫ জন ১০ জন বড় একটা গ্রুপ মিলে যাই, সেখানে সেই প্রশ্নটা মানে হালকা হয়ে যায় যে আমরা এতজন যাচ্ছি, নিশ্চয়ই কিছু হবে না, আমরা সামলে নিব। এখান থেকে, এই চিন্তা থেকেই একটা গ্রুপটা তৈরি করা। এবং তারপর থেকে আমাদের মেয়েরা একটু এক স্টেপ দ্রুতই চিন্তা করে ফেলেছে। তারা, আমাদের যে ফাউন্ডার ডক্টর সাকিয়া হক এবং মানসী সাহা, ওরা দুজন স্কুটি নিয়ে এবং দুজন পিলিয়ন নিয়ে ৪ জন
64 জেলা ভ্রমণ করে এবং এটা আমাদেরকে অনেক বেশি পুশ আপ করেছে মেয়েদেরকে যে ওরা 4 জন যদি 64 জেলা চলে যেতে পারে আমরা কেন পারবো না। এবং সেখান থেকে এখন কিন্তু চলমান আমাদের সব বিভিন্ন টুরিস্ট স্পট ছাড়াও আমরা দেশের 64 জেলা যেন মেয়েরা মানে সাধারণ একেবারে গৃহিণীরা, আপনি শুনে অবাক হবেন আপু, 65 বছরের মেয়ে, মানে আমি বলবো মেয়েই, উনি অবসরে গিয়েছেন, ওনার প্ল্যান ছিল আমি অবসরের পরে ঘুরবো, জবের কারণে উনি পারেননি। একজন না কিন্তু অনেক এরকম গ্রুপ আছে আমাদের, মানে 65+ গ্রুপ আমরা ফান করে বলি। ওনারা রিটায়ারের পর এখন মানে দেশের বিভিন্ন জেলায় যাচ্ছেন, বিদেশে যাচ্ছেন, সবখানে যাচ্ছেন গ্রুপ ওয়াইজ। এবং আমি যদি একটু বলি যে সাকিয়া হকের কথা, যার কথা আপনি বলছেন, তিনি তো একই সাথে ডাক্তারও। হ্যাঁ, সো ওটাও পেশা হিসেবে রেখে আবার এটাকেও পেশা হিসেবে একসাথে। এক্স্যাক্টলি, না এটা ওনার পেশা না, এটা ওনার নেশা। বাট আমরা রিসেন্টলি যেটা ফিল করেছি যে এই যে আমরা এক একটা গ্রুপে আমাদের একটা কমিটি আছে, সেখান থেকে আমরা সিদ্ধান্তগুলো নিই। বেসিক্যালি যেটা হয়েছে যে আমরা ঠিক করেছি একটা গ্রুপে 20 জন একজন হোস্ট নিয়ে যেতে পারবে, কারণ একজন মানুষ 20 জনকে ম্যানেজ করতে পারে। তো সেভাবে আমরা যখন করেছি দেখা যায় যে আমাদের আসলে ইভেন্টের মানে ট্যুরের এত বেশি ডিমান্ড থাকে যে আমাদের যে হাতে গোনা 4-5 জন ছিল হোস্ট কভার হচ্ছে না। তো সেটার জন্য আমরা কি করেছি, পর্যটন কর্পোরেশনের সাথে জয়েন্ট ভেঞ্চারে রিসেন্টলি আমাদের 3টা ট্রেনিং হয়েছে হোস্টিং, যারা ফিমেল হোস্টরা যারা এই ট্রেনিংটা নেবে এবং নিজেদেরকে কি কি তাকে দেখতে হবে সব কিছু দিক বিবেচনা করে সে যেন সুন্দরভাবে হোস্টিংটা করতে পারে, এই ট্রেনিংটা দিচ্ছি আমরা। এখানে আমার একটা প্রশ্ন মনে হলো যে বলছেন যে পরিবার থেকে আসলে মেয়েদের জিজ্ঞেস করে যে কোথায় যাচ্ছ, কার সাথে যাচ্ছ। তো পরিবার যখন জানতে পারছে যে ট্রাভেল অ্যাডভেঞ্চার অ্যান্ড স্পোর্টস ক্লাব এরকম একটা আমাদের অর্গানাইজেশনের নাম হচ্ছে ট্রাভেলার্স অফ বাংলাদেশ। এটার একটা নতুন পার্ট উইংস হচ্ছে, এটা ভরসা করবে। আচ্ছা, ভরসা এই জন্যই করবে, আমি যে বললাম আমাদের শুরু হয়েছিল স্টুডেন্ট অবস্থা থেকে। আমি কিন্তু তখন হাউসওয়াইফ ছিলাম। আমাদের গ্রুপে হাউসওয়াইফ থেকে বয়স্ক থেকে বাচ্চা সবাই আছে। এবং আপনাকে আমি বলি রিসেন্টলি আজকেই বর্তমানে আমাদের 70 জনের মেয়ে সেন্ট মার্টিনে আছে, যেখানে এক ফ্যামিলির বউ, শাশুড়ি, খালা শাশুড়ি সবাই গিয়েছেন। আচ্ছা, তো ওনারা যখন যে একবার দেখছেন যে না জিনিসটা সেফ এবং সুন্দর অর্গানাইজড ভাবে ঘুরে আসতে পারছে, তখন আর আপত্তি করে না। এই জায়গায় আমি একটু আসতে চাইবো আপনার কাছে নাজমুন নাহার। বলছিলেন সুখী যে গ্রুপ ওয়াইজ একসাথে যাচ্ছেন, কিন্তু আপনি তো আসলে একা যাচ্ছেন। সেক্ষেত্রে যখন আপনি সলো ট্রাভেল করছেন, কি ধরনের আসলে চ্যালেঞ্জগুলো আপনি ফেস করছেন? সলো ট্রাভেলে অ্যাকচুয়ালি একটা হচ্ছে চ্যালেঞ্জ না, আমাকে অনেক কিছু খেয়াল করতে হয়। গ্রুপে গেলে দেখা যাচ্ছে যে এক ধরনের মজা, আবার সলো গেলে অন্যরকম ব্যাপার ঘটে। যেমন আমি কিন্তু আসলে একা নই, আমি একা যাচ্ছি, আমার সাথে অনেক ধরনের ছেলেমেয়েদের সাথে পরিচয় হয়। আমি ইয়থ হোস্টেলে থাকি এবং সেখানে বিভিন্ন দেশ থেকে আসা ছেলেমেয়েদের সাথে পরিচয় হয়, পথে অনেকের সাথে পরিচয় হয়, বন্ধুত্ব হয়। ওই জায়গাটা কিন্তু অনেক ওয়াইড থাকে তখন ওই সুযোগগুলো থাকে। আর চ্যালেঞ্জ অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে আমার ব্যাগ ঠিক আছে কিনা, এটা আমাকে সবসময় ধরে রাখতে হয়, আমার টাকা পয়সা বা পাসপোর্টের ব্যাগ। তারপরে আমার সাথে একজন থাকলে হয়তো সে আমাকে টেক কেয়ার করছে, কিন্তু সেই জিনিসটা থেকে আমার আত্মবিশ্বাস কিন্তু অনেক বেড়ে যায়, হ্যাঁ, যখন আমি একা ট্রাভেল করি। তো এভাবে ট্রাভেল করতে করতে নানা ধরনের প্রতিকূলতা আমাকে চ্যালেঞ্জ করতে হয়েছে। তবে একা ট্রাভেল করার জন্য না, অ্যাকচুয়ালি পৃথিবীর পথে পথে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। 5 বার মৃত্যু মুখে পতিত হয়েছি, আমি কাঠের মধ্যে ঘুমিয়েছি, গরু কাঁচা মাংস খেয়ে আমাকে থাকতে হয়েছে, আমি জঙ্গলের মধ্যে আটকা পড়েছি গিনিকোনাকৃত জঙ্গলে, 2.5 দিন না খেয়েছিলাম এবং রাতের অন্ধকারে জঙ্গলের ভেতর দিয়ে আমি প্রায় 4 ঘন্টার মতো আমি পায়ে হেঁটেছি। দুপাশে জঙ্গল এবং প্রাণীর ডাক, আকাশে তারা এবং চাঁদের আলোতে আমি হেঁটে হেঁটে গিনিকোনাকৃত জঙ্গলে, যেখানে কিডন্যাপ হওয়ার ভয় ছিল, সেই জায়গাগুলো পার হয়ে আমি একটা আদিবাসীর বাসায় আশ্রয় নিয়েছি। আপনি আসলে পাহাড় জয় করছেন, আপনি বিভিন্ন দুর্গম জায়গায় যাচ্ছেন, আপনি জানেন যে এই জায়গায় গেলে আসলে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জে আপনাকে পড়তে হবে, তারপর আপনি সেই চ্যালেঞ্জগুলো নিচ্ছেন। চ্যালেঞ্জ অ্যাকচুয়ালি না, চ্যালেঞ্জ আপনাকে মোকাবেলা, আপনাকে যখন আমি চ্যালেঞ্জ মোকাবেলা করবো, আমি তো মাঝে মাঝে ভাবি যে চ্যালেঞ্জ আসো কোনো অসুবিধা নেই, চ্যালেঞ্জ আসলেই তো আমি চ্যালেঞ্জ মোকাবেলা করে, আমি চ্যালেঞ্জ যখনই আমি মোকাবেলা করতে যাবো তখন দেখা যাচ্ছে যে একটা মানুষের সাথে, অচেনা একটা মানুষের সাথে আমার পরিচয় হয়ে গেলো, অচেনা একটা প্রকৃতির মধ্যে আমি হারিয়ে গেলাম, এবং সেটার যে একটা অনুভূতি, যেমন আমি আইসল্যান্ডের মধ্যে এত একটা দুর্গম জায়গায় গিয়েছি যেটা হচ্ছে ল্যান্ডমান্ডলুগার ভ্যালি। সেখানে যখন আমি গ্লেশিয়ার পার হয়ে আমি যাচ্ছি, পা পিছলে পড়ে যাচ্ছি, আবার মাউন্টেনের যে ভ্যালি আছে যেটা হচ্ছে আপনার স্টোন রক, যেটা
সেটার মধ্যে আমি এত সুন্দর দেখতে দেখতে আমি এরকম একটা পাহাড়ের গায়ের মধ্যে স্পর্শ করলাম, সেটার মধ্যে গ্লাসিয়ার এরকম মাখা কালারফুল 4 কালার ছিল ওটার মধ্যে। তো হঠাৎ করে আমাদের যে ট্রেলটা ছিল সেই ট্রেল থেকে আমি হারিয়ে গেছি, এবং ওই ট্রেলটা এতই পুরো স্টোনের একটা মানে কয়েক কিলোমিটার, মনে হবে 100 কিলোমিটার জুড়ে আপনার পুরো মানে পাথরের কঞ্চির মতো এরকম একটা গার্ডেনের মতো, সেটার মধ্যে আমি হারিয়ে গেছি পথ। তারপর আমি উঁচু একটা পাথরের মধ্যে উঠে বাংলাদেশের লাল সবুজের পতাকা আমি উড়াচ্ছি, চিৎকার করছি আমাকে হেল্প করো। তারপর দূর থেকে একটা ছেলে আমাকে হেল্প করেছে, সেও তার গায়ের টি শার্ট খুলে সে এরকম উড়িয়ে ধরেছে যেন আমি তার দিকে খেয়াল করে করে আমি ওখানে পর্যন্ত যেতে পারি। তো এই ধরনের চ্যালেঞ্জগুলো, যেমন গুলির মুখোমুখি হয়েছি অনেক সময় জর্জিয়ার সনেতি প্রদেশে যাওয়ার সময়, টুরিস্ট গাড়ি আমাদের আটক হয়ে সেখানে আমি পাহাড়ের মধ্যে বুক বিছিয়ে প্রায় 4 ঘন্টা মানে মনে হচ্ছে যুদ্ধের মধ্যে আছি আমি ছিলাম। তারপরে গুয়াতেমালা স্ট্রিটের মধ্যে আমাকে ছিনতাইকারী ধরেছে, সেখানে আমাকে আমার বুকের মধ্যে গুলি দিবে এরকম অবস্থা, ছুরি ধরেছে, পিস্তল ধরেছে, আমাকে মেরে ফেলবে সব টাকা পয়সা নিয়ে যাওয়ার জন্য। সেখানে আমি টাকা পয়সা আমি তাকে দিব, এই অবস্থায় আমাকে আরেকজন আমার ফেলো ট্রাভেলার ছিল, সে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আমার পায়ে থেকে প্রচণ্ড রক্ত বের হয়েছে, আমার পায়ে কিন্তু এখনও দাগ আছে এবং পায়ের ব্যথা প্রচণ্ড হয় মাঝে মাঝে এখনও। তো সেখানে যে রক্তাক্ত অবস্থা, আবার আমি উঠে দাঁড়িয়েছি পেঙ্গুইনের মতো, যে আমার মনে হচ্ছে যে আমাকে মেরে ফেলবে। আমি তখন টাকা পয়সা তাকে দিব, রক্তমাখা হাতে আমি টাকা বের করছি, টাকার মধ্যেও কিন্তু রক্ত লেগে আছে। তখন সেই ছেলেটা তার ছুরি এবং তার পিস্তলটা পকেটে ঢুকিয়ে অন্যদিকে হাঁটা দিল, এবং সেই ভয়ঙ্কর অবস্থা আমি ফিল করেছি আমি কোনো একটা থ্রিল মুভির মধ্যে আছি। আমি দৌড় দিয়েছি পাশের, একদম নিয়ার টু দ্য ডেথ বলা যায়। এছাড়া তো আরো অনেক ঘটনা আছে, আমরা আরো অনেক গল্প শুনবো, কিন্তু আমাদের সময় হয়েছে একটি বিরতি নেবার। বিরতি নিচ্ছি। ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন ফেমিকন নিবেদিত আলাপন সূত্রে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন ফেমিকন নিবেদিত আলাপন সূত্রে। আমাদের আজকের আলোচনার বিষয় বিশ্বজুড়ে বাংলার নারী। আমি আবারও আসতে চাই এবার আয়েশা সুলতানা সুখী আপনার কাছে। এই যে নারীদের নিয়ে আপনারা এত ট্যুর দিচ্ছেন, আপনারা তাদের সেফটিটা কিভাবে এনশিওর করছেন, এবং এই পেশায় যদি কেউ আসতে চায় সেক্ষেত্রে তারা কিভাবে আসলে আগাবে? আচ্ছা, নিরাপত্তার বিষয়টা যেটা হচ্ছে, আমরা যেহেতু আগে থেকেই জানি আমরা কোথায় যাব, কতদিন থাকবো বা কিভাবে কোন ওয়েতে যাব, আমরা লোকাল যে আপনার ট্যুরিস্ট পুলিশ আছে বা প্রশাসন আছে তাকে ইনফর্ম করেই যাই, এবং ওনাদের সাথে আমাদের এখন এতটাই ভালো বন্ডিং বলতে হবে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের কল্যাণে। এবং আমাদের একজন উপদেষ্টাও ম্যাম আছেন, শামিমা ম্যাম, ওনার হেল্পের কারণে আমাদের বর্তমানে যেটা হচ্ছে, আমরা যদি দেশের বাইরে যাই, ইমিগ্রেশনে দেখা যায় মেয়েদেরকে অনেক ধরনের প্রশ্ন করা হয়, যেটা এম্বারেসিং। আপনি সিঙ্গেল কেন যাচ্ছেন, বাসা থেকে পারমিশন দিল, টাকার সোর্স কি? ধরেন উনি অনেক ভালো একটা পোস্টে আছেন, অনেক মানে নো ডাউট উনি একজন খুবই রেসপেক্টেবল পারসন, বাট উনাকে যেহেতু মহিলা এবং একলা দেখছে এই সব প্রশ্ন করছে। তো আমরা এই ব্যারিয়ারটা কাটানোর জন্য হচ্ছে যে পুলিশই কিন্তু আমাদেরকে ঝামেলায় ফেলে মাঝে মাঝে। যেমন একবার বান্দরবনে গিয়েছি, সেখানে আমরা 45 জন মেয়ে, আর্মি এক অফিসার বলছেন আপনারা 45টা মেয়ে একা একা কিভাবে বান্দরবন চলে আসলেন? 45টা মেয়ে একা একা, 45টা সংখ্যা কিভাবে একা হয় আমরা জানি না। তো এই হলো অবস্থা। তো ইমিগ্রেশনে যে প্রবলেম, মেয়ে নির্দেশ করেছে, মেয়ে ইন্ডিকেট করেছে, মেয়ে ইন্ডিকেট করে মানুষ হিসেবে ভাবতে আসলে অনেকে ভাবতেই পারে না তারা। তো উনাদেরকেও একটা আমরা প্রসেসে নিয়ে আসছি ইনশাআল্লাহ, যেটা মানে খুবই আশার কথা, যে ইমিগ্রেশন পুলিশদের জয়েনিং এর আগে একটা ট্রেনিং হয়। সেই ট্রেনিং এ সাকিয়া এবং মানুষই যে জেন্ডার বেসড একটা ওনাদেরকে নলেজ শেয়ার করে, যে আপনারা কিভাবে ট্রিট করবেন একটা মেয়েকে, কিভাবে আপনি আপনার দায়িত্ব পালনের মধ্যেও রেসপেক্টফুলি কথাগুলো বলতে পারেন, এটা একটা ট্রেনিং হচ্ছে ওনাদের, এবং এটা রেগুলার বেসিসে হচ্ছে। মানে আমরা আশা করি যে ভবিষ্যতে আর ইমিগ্রেশন অফিসাররা আমাদেরকে ধরনের কোনো হ্যারাসমেন্ট করবেন না। আর নিরাপত্তার দেশের বাইরে যেটা হয়, স্বাভাবিকভাবেই আমরা একটু সচেতন থাকি, যেখানে একটু ওই যে আপা যেটা বললেন যে মেয়েকে আপনার ষষ্ঠ ইন্দ্রিয়ের সাথে আরেকটা ইন্দ্র এক্সট্রা অ্যান্টেনা লাগিয়ে রাখতে হয়, যে আমাকে এখানে গেলে এই সমস্যা হতে পারে, আমি আগে একটু প্রিকশন নিয়ে রাখি। অ্যান্ড আমরা চাই মেয়েরা সবাই আসলে একটু সচেতন হন, মেয়েরা সবাই নিজেকে সেলফ ডিফেন্স করাটা শিখেন, অ্যাটলিস্ট ফিটনেসটা রাখেন, যে কেউ আপনার যদি কলারটা ধরতে আসে আপনি একটা থাপ্পড় দিতে পারেন, আপনার হাতটা মজবুত রাখা। সো আমরা স্কুল লেভেল সেটা আবার একটু ভায়োলেন্স হয়ে যায় না, ভায়োলেন্স আত্মরক্ষা, আমি আগে করব না, যদি সে আমাকে অ্যাটাক করে দেন আমি এটাকে ডিফেন্ড করব, পুলিশের হাতে তুলে দিতে হবে। হ্যাঁ, আমরা ওভাবে পুলিশে যে এগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি রাখতে হবে সাথে। হ্যাঁ, আমরা সব সময় ইমার্জেন্সি কন্টাক্ট, ইমার্জেন্সি নাম্বারগুলো আমাদের জানানোই থাকে আপা। আমরা ধরেন যে কক্সবাজার যাব, আমরা বলে দিই যে আমাদের টিম যাচ্ছে,
কোনো কিছু হলে আপনারা ওনারা ইনফর্ম থাকে যে এখানে মেয়েরা আসছে, এইভাবেই আর কি। তার মানে এবং আমি ছোট্ট করে যদি একটু জানতে চাই যে এই পেশায় যদি কেউ আসতে চায় সেক্ষেত্রে তাকে আচ্ছা, পেশার ক্ষেত্রে যেটা হচ্ছে আমি বলছিলাম যে আমাদের আসলে গ্রুপটা হয়েছিল খুবই ছোট অবস্থা থেকে, 5-7 জন ছিল হোস্ট, এবং ডিম্যান্ডের কারণে দেখা যাচ্ছে আমরা কভার দিতে পারছি না। তারপরে তো আমাদের হোস্টিংয়ের যে আমরা ট্রেনিং শুরু করলাম, এবং এখন এটা প্রফেশনালি মেয়েরাও নিতে পারছেন এবং নিচ্ছেন, যে আপনি একজন প্রফেশনাল হোস্ট হিসেবেই জয়েন করতে পারেন এবং সেখান থেকে আপনি কিন্তু একটা ভালো ইনকাম করতে পারছেন। এটা আপনার প্রফেশন হতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ আয়েশা সুলতানা সুখী আপনাকে। আমি আসতে চাইবো নাজমুন নাহার আপনার কাছে। এই যে আপনি আসলে এতগুলো দেশ ভ্রমণ করলেন, প্রথম দিকে তো নিশ্চয়ই আপনি যখন 20টা বা 30টা দেশ ভ্রমণ করছিলেন তখন হয়তো আপনার নিজের খরচেই ট্রাভেল করেছেন। এখন তো আপনি আসলে কোনো না কোনো ভাবে হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি যখন ট্রাভেল শুরু করেছি তখন তো 24 বছর আগে, যেটা 2000 সাল থেকে শুরু হয়েছে, তখন অনেক স্ট্রাগল অ্যাকচুয়ালি ছিল, যে পড়াশোনা করে পাশাপাশি কিছু পয়সা জমিয়ে বিদেশে যেহেতু আমি পড়াশোনা করতাম, ওখানে আমার ইনকামের একটা বড় সুযোগ ছিল। সেই পয়সাটা আমি অন্য কোনো খাতে খরচ করতাম না। আমার একটাই উদ্দেশ্য ছিল যে আমি রিসার্চ করে করে বের করতাম যে কিভাবে কম খরচে ট্রাভেল করা যায়, $10 $5 ইয়থ হোস্টেলে থাকা, চিপেস্ট ফ্লাইট, বা আমি বেশিরভাগ দেশই সড়ক পথে সেই জন্য ভ্রমণ করেছি। তো সেটার জন্য আমাকে অনেক স্টাডি করতে হয়েছে অ্যাকচুয়ালি, ম্যাপ স্টাডি, বিভিন্ন দেশ সম্পর্কে কোন সাইড দিয়ে যাব এবং জোন করে করে ট্রাভেল করা, 10টা দেশ, 5টা দেশ, 12টা দেশ, 4টা দেশ। আমি এমন আমার মনে আছে যে আমি 56 ঘন্টা মানে বাসে আছি, মাইলের পর মাইল। আপনি কিন্তু এখন অনেক মেয়ের অনুপ্রেরণা। সো যারা হচ্ছে যে এই লাইনটায় আসতে চাইবে বা যারা হচ্ছে যে একা একা ভ্রমণ করতে চাইবে, যারা ইচ্ছুক, তাদের জন্য আপনি কি বলবেন? বাংলাদেশে এক সময় যখন আমি শুরু করেছি তখন কিন্তু এটা চিন্তাটা অ্যাকচুয়ালি ডিফিকাল্ট ছিল, যে ঘর ছেড়ে বেরিয়ে যাওয়া এবং বিদেশে অনেক জায়গা ট্রাভেল করা। কিন্তু এখন কিন্তু মেয়েরা অনেক এগিয়েছে, এখন শিখছে, তারা দেখছে। তো আমি একটা কথাই বলতে চাই যে মেয়েদেরকে শিক্ষিত হতে হবে এবং পরিশ্রমী হতে হবে, উপার্জন করতে হবে। উপার্জন করে সেটা অ্যাকচুয়ালি ট্রাভেল হচ্ছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে অনেক কিছু শেখা যায়। কিন্তু আমি যখন অনেক এক্সপেন্সিভ একটা কিছু কিনবো, সেটা আমাকে সাময়িক সুখ দিবে, কিন্তু আমি অনেক কিছু শিখতে পারবো না। সেজন্য শেখার জন্য, জানার জন্য বেরিয়ে পড়তে হবে, এবং এটা কিন্তু মানসিক প্রশান্তি দেয়। এই জন্য যখন আমরা এটা কাইন্ড অফ স্পোর্টস, আমি যখন ট্রাভেল করব তখন আমার হরমোনাল চেঞ্জ হবে, আমার ভিতরে আনন্দের হরমোন সৃষ্টি হবে, তখন সেটা বডিকে ঠিক রাখবে, মনকে ঠিক রাখবে। আমি তো মনে করি ট্রাভেল করলে কিন্তু মানুষের মেডিসিন খেতে হয় না কোনো। তো ট্রাভেলের মাধ্যমে মন আনন্দ থাকে এবং নতুন নতুন খাবার খাওয়া যায়, নতুন মানুষের সাথে মেশা যায়। তো মেয়েরা কিন্তু যখন ট্রাভেল করবে তখন তার ভিতরে আত্মবিশ্বাস বাড়বে। তাই সাইকোলজিক্যাল স্ট্রাগল সব কিছু অতিক্রম করে তারা তাদের জীবনের সব কিছুর পাশাপাশি যদি ঘর থেকে বেরিয়ে একটা সুন্দর কোনো জায়গায় বসে গুনগুন করে গান গায়, বা একটা নতুন কোনো হিস্ট্রিক্যাল জায়গায় যায়, কোনো কিছু দেখে, সেটা কিন্তু তাকে মানসিকভাবে আজীবনের জন্য তাকে মেডিসিন হিসাবে কাজ করবে। তাই ঘর থেকে বেরিয়ে আসুন, সকল চিন্তা, সকল কিছু বাদ দিয়ে নিজেকে পরিশ্রমী করে তুলুন এবং সামনের দিকে এগিয়ে যান। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের আজকে সময় দেবার জন্য, এবং এই যে নারীদের আপনারা প্রতিনিয়ত অনুপ্রাণিত করছেন, এজন্য আসলে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফেমিকন নিবেদিত আলাপন সূত্রে এই ছিল আমাদের আজকের আয়োজনের সঙ্গেই থাকুন।